আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে ইনশাআল্লাহ আমরা বাকি অংশগুলো শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? সেটা হচ্ছে ধারকের গুরুত্বপূর্ণ কিছু টপিক। আগের দিন আমরা সূত্র দেখছিলাম, ঠিক আছে? আজকে আমরা বেশ কিছু কনসেপ্ট পড়া শেষ করে দেব। আর আমি একটা ম্যাথের মাধ্যমে বইয়ে যতগুলো ধারকের ম্যাথ আসছে মোটামুটি সবগুলো যেন কভার করে যায়, ঠিক আছে? একটা ম্যাথের মাধ্যমে শেষ করে দিব। তোমরা ক্যালকুলেটর চালিয়ে বের করে রাখতে পারো, আর মান টাইম খারাপ হয় করিও। কি যেন বলে, আপনি যে কোশ্চেন অ্যান্সার করাবেন না এটা অধ্যায়ের কোশ্চেন অ্যান্সার আমি তো অলরেডি করে দিচ্ছি, সৃজনশীল মানে সাথেই করে দিচ্ছি, ওটাতেই হয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে ম্যাথ করে দিচ্ছি না, কোন স্যার কোশ্চেন করে দেওয়া কোশ্চেনের পিডিএফ পাঠিয়ে দিয়ে দেন নাই আপনি? কোন কোশ্চেন? ওই 11টা কোশ্চেনের? হ্যাঁ, আচ্ছা, ইয়াটাও দেন নাই, ওই যে কি যেন বলে গাইডের যে এই শুক্রবার তোমাকে বলে রাখি, যদি সপ্তম অধ্যায় ফ্রি ক্লাস হবে তাহলে আসতে পারো। সপ্তম অধ্যায় কোনটা? ওয়ান শট হবে কবে, কয়টায়? সকাল 10টায় নিব, যেহেতু সবিবার দেশে বন্ধ থাকবে, ঠিক আছে? সকাল 10টায় কারো আছে 14 তারিখ সকালে দাঁড়াও, সকাল 10টায় ফ্রি থাকলে আসবে, তাহলে নাই। এখন দেখো, ঠিক আছে। এখন আমরা আগের দিন সমাঞ্চল পাত ধারক দেখছিলাম, আর দেখছিলাম গোলাকার পাত ধারক কিন্তু আসলে প্র্যাকটিক্যাল এর মধ্যে ব্যবহার খুব বেশি যোগ্য না, ঠিক আছে? এখন মনে করো এটা একটা সমাঞ্চল পাত ধারক। এক মিনিট, শুক্রবার 10টায় তো আমাদেরই মানে মেইন টাইম। আচ্ছা, দেখা যাক। আপনারই তো আছে শুক্রবার 10টায়, শুক্র শনি আর মঙ্গল না আমাদের? ঠিক আছে, হুইটে বার এটা অফ করে দিতে পারি তোমাদের শুক্রবারটা, কারণ শুক্রবার ওয়ান থার্ড ক্লাস হবে। ওখানে চলে যাবো, সমস্যা নেই, আপনারই তো টাইম। হ্যাঁ, চলে আসবে, তুমি চলে আসতে পারো, ঠিক আছে? যে তোমার কি কথা লাগছিল। আচ্ছা, সমান্তরাল পাত ধারকে দেখো, এই সি এর সূত্র হচ্ছে যে কোনো ক্ষেত্রে সি সমান হচ্ছে কে ইপসাইলন নট এ ভাগ ডি, ঠিক আছে? আচ্ছা, এটা তো ছিল সমান্তরাল পাত ধারকের জন্য। আরেকটা সি এর সূত্র ছিল জেনারেল সবার জন্য, সেটা সমান্তরালে খাটবে, গোলকে থাকবে। সেটা কি ছিল? সেটা ছিল সি সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি, ঠিক আছে? আর মনে রাখবা, গোলকের জন্য সমান্তরাল পাত ধারকের জন্য এই দুটো সূত্র কিন্তু ছিল। তারপর গোলকের জন্য আমরা এক্সট্রা একটা দিয়েছিলাম যেটা আর দিয়েছিল, আর এখানে একটা এক্সট্রা সূত্র যেটা এখানে খাটবে, সেটা হচ্ছে ডি দিয়ে আর এ দিয়ে। ডি কি? ডি হচ্ছে এই দুইটা পাতের মধ্যবর্তী ডিসটেন্স, ঠিক আছে? আর এ হচ্ছে এই যে পাতগুলো দিছি না, এই পাতগুলোর ক্ষেত্রফল। এখানে পাতগুলো দিছি তার ক্ষেত্রফল, বুঝা গেছে? আচ্ছা, এখানে আমরা জাস্ট লাস্ট টপিক পড়ে দিব ধারকের সমবায়। এটা পরে ধারকের কনসেপ্টটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? দেখো, ধারকের সমবায়। কোনো সমস্যা? আচ্ছা, খেয়াল করে দেখো, মনে করো এখানে একটা বর্তনীতে, ঠিক আছে, কয়েকটা ধারক আছে। একটা ধারক, দুটা ধারক, তিনটা ধারক বোঝানোর জন্য লিখলাম, ঠিক আছে? এখন তোমার 9-10 হয়তো কিছু কনসেপ্ট পড়ছো, যেটা আমি একটু রিপিট করব। যে মনে করো এইখানে যদি আমি বলি যে এখানে ধরো একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, ঠিক আছে? এই দুটো রোধ বলতে কেমনে করে আছে? একই সাথে আছে, মানে এর হচ্ছে শ্রেণীতে আছে, একই শ্রেণীতে আছে। বলতো শ্রেণীতে কি সেম থাকে? কারেন্ট নাকি বিভব? কারেন্ট সেম থাকে। ধরো বর্তনী থেকে একটা যদি আই পরিমাণ কারেন্ট যদি বের হয়, এই আই কারেন্ট এখানে যায়, আই কারেন্ট এই রোধের মধ্যে থেকেই যাবে, আই কারেন্ট এখান থেকেই যাবে। তো মনে রাখবা, যদি একটা তার থাকে, তার যদি ভাগ না হয় বা রোধ যদি ভাগ না হয়, তাহলে সেখানে কারেন্ট কি থাকবে? সেম থাকবে, ঠিক আছে? আচ্ছা, কারেন্ট সমান কি হয় তোমরা জানো? আই সমান লেখা যায়, সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি লেখা যায়। অর্থাৎ কারেন্ট সৃষ্টি হয় কার জন্য? চার্জের জন্য। আমরা যে বলি যে কারেন্ট যাচ্ছে, আসলে কারেন্ট যাচ্ছে মানে কি? চার্জ যাচ্ছে, ঠিক আছে? তো মনে রাখবা, কারেন্ট মানে কিন্তু চার্জ। এখন খেয়াল করে দেখো, যদি দুইটা রোধ শ্রেণীতে থাকে তাহলে এখানে কারেন্ট সেম থাকে না? তো ঠিক একই ভাবে যদি দুইটা বা একাধিক ধারক গুলা শ্রেণীতে থাকে তাহলে কি সেম থাকবে? কারেন্ট সেম থাকবে। এর মধ্যে আমরা কারেন্ট নিয়ে আলোচনা করছি এখনো না? মনে রাখবা, কারেন্ট সেম থাকা মানে চার্জ সেম থাকা। দেখো, সমান্তরাল ধ্রুবক আছে, ঠিক আছে? তাহলে কারেন্ট সেম থাকা মানে চার্জ সেম থাকা, চার্জ সেম থাকা মানে কারেন্ট সেম থাকা, চার্জ বাড়া মানে কারেন্ট বাড়া, চার্জ কমা মানে কারেন্ট কমা, বুঝা গেছে? টাইম নিয়ে কোনো ইয়া হয় না, ধ্রুবক। টাইম মনে কর এই তিনটাতে একই টাইমে যাচ্ছে না। টাইম যদি কম বেশি হয় তাহলে ধরেন টাইম যদি কম বেশি হবেই না। কেন হবে না? দেখো, আমি যখন কানেকশন দিছি, তিনটা একই সাথে লাগছে না? তুমি ধরো একটা বর্তনী অন করলা, সবগুলো একই সাথে অন হয়ে গেল, সবার জন্য টাইম কি থাকে? ধ্রুবক থাকে, ঠিক আছে? সবার জন্য টাইমটা কি থাকবে? ধ্রুবক থাকবে না? মনে রাখবে, টাইম কম বেশি হবেই না। হবে যদি আলাদা কোনো সার্কিট আমি আট করে সেক্ষেত্রে হতে পারে, বুঝা গেছে? আচ্ছা, এবার এখানে একটা কনসেপ্ট তোমরা পড়ছি না, যে শ্রেণীতে কারেন্ট সেম থাকে। তো বলো তো, কারেন্ট ভাগ কখন হয়?
সমান্তরালে কারেন্ট ভাগে। দেখো ওই ছেলে তো ভালোই পড়াচ্ছে, কি করলে জীবন? আচ্ছা মনে করে এই যে এখানে একটা ধারক, ঠিক আছে, ধারকটা রোধ বুঝাই, এখানে একটা রোধ। মনে করো এইখানে কারেন্ট বের হলো, আই কারেন্ট, কারেন্ট এখানে আসবে, কারেন্ট এখানে আসবে। এখন দেখো দুটো রাস্তা আছে, এখান থেকে কারেন্টের কিছু অংশ যাবে, এখান থেকে কারেন্টের কিছু অংশ যাবে। ধরো আমি আই পরিমাণ কারেন্টের I1 গেল এখান থেকে, I2 গেল এখান থেকে। আবার মনে রাখবা, ধরো I1 গেল এখানে, I2 গেল এখানে, এখানে আবার আসলে কি হবে? যোগ হবে না? যোগ হয়ে I বের হবে। তার মানে I সমান তুমি লিখতে পারো I1 প্লাস I2। এখানে যে আইটা প্রথমে যাবে, তারপরে ওখানে যে দুটো ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তারপরে ওখানে আবার যে আবার মিলিত হয়ে আবার সেম হয়ে যাবে। এখানে আই যাবে, দুই ভাগে ভাগ হয়ে যাবে, আবার মিলিত হয়ে সেম চলে আসবে। ঠিক আছে, দেখো এই আইটা কিন্তু দুই ভাগে ভাগ হয়েছে না, তো এই দুটো যোগ করলে আবার কিন্তু আই পাবো। দেখো আবার যখন এখানে যোগ হয়ে যাবে, মিলিত হয়ে যাবে, তখন আবার আমি আই পাবো। বুঝা গেছে? আচ্ছা, কিন্তু খেয়াল করে দেখো এই দুইটা রোধ পরস্পর সমান্তরাল আছে না? দেখো যদি আমি এই দুইটাকে বলি যে এই দুই প্রান্ত আর এই দুই প্রান্ত দেখো একই বিভবের সাথে যুক্ত আছে, ঠিক বুঝতে পারছো? তার মানে এই দুই প্রান্তের বিভব পার্থক্য আর এই দুই প্রান্তের বিভব পার্থক্যই থাকবে, সমানই থাকবে, সেম থাকবে। কারণ দেখো তোমার বিভব বিন্দুর মধ্যে কিছু পড়ছো কি পড়ো নেই, তো বাদ দিচ্ছি, সমান্তরাল আদরে বুঝতে পারো তো? হ্যাঁ, তার মানে এই দুই রোধ সমান্তরাল আছে না, তো এই দুইটা রোধের বিভব পার্থক্য মধ্যে কি আছে? সেম আছে, সেম আছে। ঠিক আছে, মানে এতটুকু বুঝলাম, শ্রেণীতে কারেন্ট সেম থাকবে আর বিভব পার্থক্য চেঞ্জ হয়ে যায়। দেখো এই দুই প্রান্তের বিভবকে আমি লিখলাম V1, এটা মনে করো V2, কিন্তু কারেন্ট কি থাকবে? এখানেও আই, এখানেও আই থাকবে। আর সমান্তরালে কি থাকবে? কারেন্ট মনে করো I1 I2 হচ্ছে, কিন্তু বিভব এখানেও V থাকবে, এখানেও V থাকবে, বিভব সমান। বুঝা গেছে? মানে শ্রেণীতে কারেন্ট সেম থাকে, বিভব চেঞ্জ হয়ে যায়। সমান্তরালে বিভব সেম থাকবে, কারেন্ট চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, তো এখানে একই জিনিস, একটা ব্যাখ্যা আমি সূত্রে দিচ্ছি, দেখে আমি এটা পড়লাম, বাদ বাকি সূত্রের ব্যাখ্যা কিন্তু খুব বেশি দিব না। মনে করো এটা হচ্ছে V, ঠিক আছে, আর এইটা মনে করো একটা ধারক, তার নাম দিলাম C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, ঠিক আছে। আচ্ছা, ধরলাম এখান থেকে Q পরিমাণ চার্জ বের হলো। চার্জ কেন বের হলো? কারেন্ট বের হয় না, কারেন্ট মানে কিন্তু চার্জ। তুমি সেটাকে চার্জ দিয়ে ব্যাখ্যা দাও অথবা কারেন্ট বলো, কারেন্ট সৃষ্টি কার ফলে হয়? চার্জের ফলে হয়। যদি এখানে Q পরিমাণ চার্জ বের হবে, ওই চার্জ মানে তো এখানেও Q পরিমাণ থাকবে না, এখানেও কি থাকবে, এখানে কি থাকবে? Q থাকবে। বুঝা গেছে? এখন তোমার 9-10-এ যদি একাধিক রোধ সার্কিটে থাকে, এগুলাকে সরায় শুধুমাত্র একটা রোধ দিয়ে তুমি সবগুলো রোধকে প্রকাশ করতে, যাকে বলা হয়তো তুল্য রোধ। ঠিক আছে, যেমন এই দুটো শ্রেণী আছে না, এই দুইটার পরিবর্তে তুমি জাস্ট কি করতা? যোগ করে দিতাম, একটাই লিখতাম। হ্যাঁ, বুঝা গেছে? এটাকে বলা হয়তো তুল্য রোধ। ঠিক আছে, এখন সেম দেখো আমরা এখানে তুল্য ধারকত্ব বের করব। ছোট একটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমি এটা তোমাকে প্রকাশ করলাম। এইখানে ধরো, এখন মনে করো তোমার ব্যাটারি আছে এইটা, আর এই সবগুলো ধারক সরা তুমি একটা ধারক নিয়ে আসলা, এটাকে আমি সি দিয়ে প্রকাশ করলাম। তাহলে সিটা হচ্ছে এই তিনটা ধারকের তুল্য ধারক। মানে বর্তনীতে এই তিনটা ধারক থাকা যে কথা, একটা ধারক থাকা একই কথা, এই জন্য এইটাকে বলা হচ্ছে এই তিনটা তুল্য ধারক। রোধের অঙ্ক আর এই ধারকের অঙ্ক কি সূত্র সেম? আচ্ছা, না আলাদা আলাদা হবে? প্রশ্নই করলা ভুল টাইম, না প্রশ্ন আছে আমি অলরেডি দিয়ে ফেলবো। ঠিক আছে, আচ্ছা সুযোগ দেওয়া বোঝানোর, আমি জানি তুমি কি প্রশ্ন করবো, সমস্যা নেই। এইবার দেখো, তাহলে মনে করো, ঠিক আছে, মনে করো তিনটার পরিবর্তে আমি একটা এখানে ধারক নিলাম। আচ্ছা, বলতো এখানে কি ব্যাটারি ভি ছিল না, এখানে কি থাকবে? ভি থাকবে। আর এখানে দেখো ভি তে কিউ পরিমাণ চার্জ বেরিয়েছে না, এখানে কি থাকবে? কি পরিমাণ চার্জই থাকবে। বোঝা গেছে? আচ্ছা, এখন একটু দেখি শুধু আগে থাকে কিনা। দেখলে বোঝা গেছে তো? দেখলে বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি তুলো, এখন বলো তো শ্রেণীতে বিভব পতন হয় না? এখানে চার্জ সবগুলোতে সেম আছে, কারণ কারেন্ট সেম আছে, কিন্তু বিভব পার্থক্য সেম থাকবে না, সেটা চেঞ্জ হবে। এর বিভবকে ধরে V1 দিয়ে লিখলাম, এর বিভবকে V2, এর বিভবকে V3 লিখলাম। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, সূত্র হচ্ছে C সমান বলতো কি? Q ডিভাইডেড বাই V না? ঠিক আছে, মানে প্রত্যেক ধারকের সূত্র ধরো। তাহলে প্রথমটার জন্য কি লিখতে পারবো? একটা কাজ করি, V বের করি। ধরো এখানে যদি V বের করি, তাহলে কি লেখা যাবে? Q বাই C লেখা যাবে। হ্যাঁ, তো মনে করো V1 সমান লেখা যাবে C1 উপর হচ্ছে Q1। বলতে Q1 লেখি নাই, কারণ কি? কারণ সবগুলো Q1 সেম আছে। Q1 Q2 Q3 লিখবো না, সবগুলো সেম আছে। তাহলে বলো তো V2 সমান কি লেখা যাবে? এখানে আসবে Q ডিভাইডেড বাই C2, আর V3 সমান কি লেখা যাবে? Q ডিভাইডেড বাই C3।
তো এখানে মধ্যে কি লেখা যাবে? ওখানে তো ভি ভি যেটা আছে ওটাই, ওখানে তো এই ভিটাই তো ভি আছে না, তাহলে দেখো এখানে এই ভি কিন্তু এখানে আছে, তাহলে ভি লিখতে পারো, ভি পার্থক্য ভি, ঠিক আছে? তাহলে ভি সমান কি লেখা যাবে? এটা লেখা যাবে কিউ ডিভাইডেড বাই সি। চার হচ্ছে কিউ ধারকত্ব কি সি, সি মানে তুল্য ধারকত্ব। এখন দেখো বিভব পতনের বেলা আমরা জানি যে v1 v2 v3 যোগ করলে কার সমান হবে? v এর সমান হবে। 9 এর কমন সেন্স পড়ে আসছো, তাহলে লিখতে পারবা v সমান হচ্ছে v1 প্লাস v2 প্লাস v3। v এর সূত্র রাখো, ওই যে v কে ওখান থেকে লিখছি, v সমান কত? v এর মান বের করছি, v সমান হচ্ছে q ভাগ c। c মানে কি? তুল্য ধারকত্ব, মনে রাখবা। এখানে কি লেখা যাবে? q ডিভাইডেড বাই c1 প্লাস q ডিভাইডেড বাই c2 প্লাস q ডিভাইডেড বাই c3। q q কমনলি কাটাকাটি করে দাও, তাহলে চলে আসবে 1 বাই c মানে কি? তুল্য ধারকত্ব c1 প্লাস সমান 1 ভাগ c1 প্লাস 1 ভাগ c2 প্লাস 1 ভাগ c3। তিনটা থাকলে তিনটা আসে, চারটা থাকলে চারটা, জোড়া থাকবে চারটা। খেয়াল করে দেখো এই সূত্র তুমি সমান্তরালের জন্য শিখছিলে রোধের, হ্যাঁ এখানে কার জন্য চলে আসলো? ইয়ার জন্য, শ্রেণীর জন্য চলে আসছে। তাহলে মনে রাখবা ধারকের সূত্র রোধের উল্টা, ঠিক আছে? ধারকের সূত্র রোধের উল্টা। খেয়াল করে দেখো চিহ্ন শ্রেণী ছিল না, কিন্তু কার সাথে মিল আছে? সূত্রের সমান্তরালের সাথে মিল আছে। তাহলে কি সমান্তরালেরটা কি শ্রেণীর সূত্র? এক্স্যাক্টলি, আলোচনা চলে আসবে, সমস্যা নেই, বুঝা গেছে? তাহলে 1 ভাগ c মানে কি? তুল্য ধারকত্ব 1 ভাগ c1 প্লাস 1 ভাগ c2 প্লাস 1 ভাগ c3, ঠিক আছে? একটু খেয়াল করে রাখবা যে শ্রেণী থাকলে দেখো সূত্র একটু চেঞ্জ হয়ে গেছে। রোধে কি করতাম? যোগ, এখানে 1 বাই দিয়ে করতেছি। এখন সিম্পল কমন এইটা দেখো, ধরো তিনটা ধারক এমন করে আছে, সমান্তরাল আছে। এটা মনে করো একটা, এটা মনে করো আরেকটা, ঠিক আছে? এখানে মনে করো আরেকটা, এইটা মনে করো c1, এটা হচ্ছে c2, এটা হচ্ছে c3। তুমি এটা নিয়ে একটাই ধারক বসাইলা, এই ধারককে বলা হবে তুল্য ধারক। এখন ওই তুল্য ধারককে c দিয়ে প্রকাশ করলাম, সমান চলে না? তো মনে রাখবা ধারকের সূত্র রোধের উল্টা, সমান চলে না? তো সিম্পলি যোগ করে দেব। এখানে c সমান লেখা যাবে জাস্ট c1 প্লাস c2 প্লাস c। ব্যাখ্যা দিছি না, কারণ ভাগ করলে ব্যাখ্যাটা চলে আসবে, বোঝা গেছে? তাহলে একটা কথা মনে রাখবা সিম্পল, যে ধারকের সূত্র রোধের উল্টা। শ্রেণী থাকলে 1 বাই এর সূত্রটা ইউজ করব, আর সমান্তরালে সিম্পলি উল্টাটা করে দেব, ঠিক আছে? অনেক বই তুমি দেখবে আমাকে লেখা আছে এটাকে আবার c থেকে হোল ইনভার্স 1 করছে, বিষয়টা কি বুঝতে পারো? এটা কিন্তু 1 বাই c এর মান আসবে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, হোল ইনভার্স 1 করে, হ্যাঁ ঠিক আছে, এখন তো আবার পাল্টাইতে হবে, এটা খেয়াল রাখবা। অথবা দেখো অনেক বই সূত্র আমাদের লেখা থাকে যে c এর সূত্র হচ্ছে যে 1 ভাগ c1, হ্যাঁ অত নিচে লিখেন না, আচ্ছা সমস্যা নেই, তো এটা উল্টা দিবা। আচ্ছা ঠিক আছে, একটু লিখে দিই, নাহলে তোমরাই বুঝবা না ভাই বই এটা কি বলে, ঠিক আছে? নিচে নেই, এই আচ্ছা এটা মুছাই দিই, ঠিক আছে? রেকর্ডিং অন আছে, বলো। রেকর্ডিং অন আছে, রেকর্ডিং তো সবসময় অনই থাকবে, রেকর্ডিং না হয়। আচ্ছা কল আসলে কাটে যায় না? কল ধরলে কাটে যাবে না। আচ্ছা এখন দেখো, ধরো 1 ভাগ c সমান কি ছিল? 1 ভাগ c1 প্লাস 1 ভাগ c2 প্লাস 1 ভাগ c। তাহলে c সমান কি থাকলো? 1 ভাগ c1 প্লাস 1 ভাগ c2 প্লাস 1 ভাগ c3। যা আসবে তাকে ইনভার্স করে দিবা। একই তো আসবে, একই তো। হ্যাঁ, তো বললাম যে বইয়ে দেখবা c এমন করে থাকে, বুঝা গেছে? ইনভার্স করা মানেই তো উল্টায় দেওয়া, ওই একই জিনিস। এতটুকু বোঝা গেছে তো? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এখন ম্যাথ করার জন্য প্রস্তুত, ঠিক আছে? এখন আসো আমরা একটা ম্যাথ করি, যদিও আরো কিছু কনসেপ্ট বাকি আছে, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 19, রাজশাহী বোর্ড 16 না 15, আর সিলেট বোর্ড 2024-এ মনে আসছে। ওই ম্যাথগুলো করার জন্য একটু অন্য লেভেল নলেজ লাগবে, আমি ভিডিওটা লাস্টে বলে দিব ইনশাআল্লাহ। এখন দেখো কিছু ম্যাথ করি, ক্যালকুলেটর হাতে রাখতে হবে যেন সুবিধা হয়। এই ম্যাথগুলো করলে তুমি ধারকের 80% ম্যাথ সামলাতে পারবা, ঠিক আছে? আমি একটা ম্যাথের মাধ্যমেই সবগুলো তুমি বলে নিই। প্রিন্টার রেডি না? ও রে, পরে যাও, একবার এটা শুনি। রেডি হয় নাই? হ্যাঁ রেডি হয়নি, ঠিক আছে? কালকে রাতে আমি বাসায় আসলাম 12:30টায়, তখন রেডি করতাম, ঠিক আছে? মানগুলো একটু সুন্দর নেই, ঠিক আছে? যদি ভালো হয়, যেন বড় বড় নিচ্ছি, তো এটা মান খারাপ থাকতে পারে।
সাধারণত মনে রাখবা পরীক্ষায় মাইক্রো ফ্যারাড থাকে, এটা মনে রাখবা। মাইক্রো মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6 গুণ করা, তুমি ফ্যারাড দিয়ে ম্যাথ করা, ঠিক আছে? আচ্ছা এটা ধরো 3 ফ্যারাড বললাম। 1 ফ্যারাড করতেই তো ইয়া হয়ে যায়, আমরা পৃথিবীর থেকে বড় হয়ে যায়। আমরা সমান্তরালে করতেছি। ও আচ্ছা ঠিক আছে, ওই ব্যবসা থেকেই তো আমরা এটা তৈরি করলাম, ঠিক আছে? রাইট। ওয়াশ মানগুলো সুন্দর লিখছি, আমার ম্যাথ করতে সুবিধা হয়, ঠিক আছে? আর পরীক্ষায় দেখবে এগুলো মাইক্রো ফ্যারাডে থাকে, জাস্ট কি করবা তুল্য করে করে মাইক্রো মাইক্রো লিখে যাবা, আর সবার লাস্টে মাইক্রো মানটা বসা। আমি বলে দিই আগে বসাবা, তুমি তুল্য ধারক বের করতেছো না, মাইক্রো দিয়ে ম্যাথ করো, এখন যখন আসবে তখন বসাই দেবো। হ্যাঁ, তাহলে খাওয়া খাওয়া বারবার ক্যালকুলেশন বড় হচ্ছে। আচ্ছা এখন দেখো কিছু প্রশ্ন, কোশ্চেন নাম্বার কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেন মনে করো 1, তারপর তুল্য ধারকত্ব বের করো, তুল্য ধারকত্ব নির্ণয় করো, নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 হচ্ছে প্রতিটি ধারকের বিভব পার্থক্য ও চার্জ নির্ণয় করো। আমি একটা কোশ্চেন করে দিচ্ছি, তুমি বোর্ডের মোরালেস সব কোশ্চেন করতে পারবে এই সার্কিটে, ঠিক আছে? প্রতিটি ধারকের চার্জ ও বিভব পার্থক্য, বিভব পার্থক্য নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 3, প্রতিটি ধারকের সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি ও তুল্য ধারকের, তুল্য ধারকের সঞ্চিত শক্তি নির্ণয় করো। শক্তি লিখছেন, শক্তি শক্তি লিখছেন শব্দটাকে, শক্তি উপরটাতে এটা দেখা যাচ্ছে? না অত নিচে যাবে, সাইডে লেখেন, সাইডে এত বড় জায়গাটা আছে। এটা হচ্ছে কিভাবে সাজাইলে সঞ্চিত শক্তি সর্বোচ্চ পাওয়া যাবে। ধারকগুলো, ধারকগুলো মনে রাখবা, ধারক কিভাবে সাজালে শক্তি সর্বোচ্চ হবে। শক্তি মানে কি? সঞ্চিত শক্তি, ঠিক আছে? শক্তি সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হবে। চারটা কোশ্চেন করলেই হবে। তুল্য ধারকত্ব নির্ণয়, প্রতি ধারকের চার্জ এবং বিভব পার্থক্য নির্ণয়, প্রতি ধারকের সঞ্চয় শক্তি নির্ণয়, তুল্য ধারকের সঞ্চয় শক্তি নির্ণয়, ঠিক আছে? হ্যাঁ, চারটা করলে সম্পূর্ণ চ্যাপ্টারে ইয়ার হয়ে যাবে। যত সার্কিট আছে না, যত কোশ্চেন ইনশাআল্লাহ করতে হবে, মানে এই সার্কিট যতগুলো কোশ্চেন আছে সব করতে হবে। এখন কোশ্চেন নাম্বার 1 এর সমাধান দেখো, খুবই ইজি এন্ড সিম্পল। কি করতে বলছে? তুল্য ধারকত্ব নির্ণয়, ঠিক আছে? দেখো আমি কিন্তু শর্টকাটেই করব। এই দুটো কেমন করে আছে? সমান্তরালে। সমান্তরালে কি করতে হয়? সিম্পল যোগ, সিম্পল যোগ করে দাও। 10 সরি 6 যোগ করলে কত? 10। তাহলে দেখো এইখানে এটাকে রিপ্লেস করে আমি 10 লিখতে পারবো না? হ্যাঁ, 10 এর পাশে কি আছে? 10 ফ্যারাড। 10 আর 10 কি আছে? শ্রেণীতে 1 বাই হয়ে যাবে। 1 বাই করে করতে হবে। তো তুল্য মনে করো সি ধরলাম, ধরো তুল্য হচ্ছে মনে করো সি ধরলাম, জানি না আসলে 5 হবে, এটা জানি অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? তাও বের করি। তাহলে মনে করো সি সমান কি আসবে? 1/10 প্লাস 1/10 হোল ইনভার্স 1। অ্যানসার দেখবা 5 আসবে। হোল ইনভার্স ফর্ম কি আসবে? কেন দিলাম বলো? শুধু সি এর মান বের করবে না, 1 বাই। এখানে তো 1 বাই হবে না, 1 বাই সি আমি লিখছি। ওটা তো আপনার শুধু সি লিখছি না ইনভার্স। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 1 বাই সি শুধু লিখে দিই, নালে তোমরা এই বুঝবে না। 1 বাই সি লিখলে ইনভার্স দিতাম না, আমি এটাকে অলরেডি পাল্টাই দিছি, তো এখানে পাল্টাইলাম, হোল ইনভার্স 1 করলাম। বুঝা গেছে? আচ্ছা, তাহলে তুল্য ধারকত্ব কত ফ্যারাড? সেটা হচ্ছে 5 ফ্যারাড। এখন দেখো, তুমি যদি মাইক্রো থেকে মাইক্রো ফ্যারাড লিখবা, অন্য থেকে অন্য ফ্যারাড লিখবা, ঠিক আছে? বাট সবার লাস্টে তুমি আউটটা লিখবা, এত ফ্যারাড। তো কোশ্চেন নাম্বার 1 হয়ে গেছে, ইজি এন্ড সিম্পল। তুল্য ধারকত্ব নির্ণয় হয়ে গেছে। বুঝা গেছে? আচ্ছা, প্রতিটি ধারকের চার্জ ও বিভব পার্থক্য নির্ণয় করো। এখন এই ম্যাথটা করার জন্য আমি 9 টাইমের কিছু কনসেপ্ট ইউজ করব, ম্যাডামদের, স্যার।
এখান থেকে দেখো তুমি যদি সার্কিট বল, এখান থেকে কারেন্ট বের হইতো না, কারেন্ট এখানে ভাগ হইতো, আবার কারেন্ট একই হয়ে যাবে, যোগ হয়, আবার কারেন্ট যাবে, মেইন কারেন্ট আবার বর্তনীতে ফিরে আসবে, যেই কারেন্ট বের হয় সেই কারেন্ট কিন্তু আবার ফিরে আসে। এখন আমরা কারেন্ট দিয়ে করতেছি, চার্জ দিয়ে করতেছি, চার্জ দিয়ে করতেছি। মনে রাখবা এখান থেকে ধরো একটা চার্জ বের হলো, কিউ বের হইলো, কিউ এখানে পর্যন্ত আসলো, কিউ বের করা যাবে, কিউ আসলো, এখানে আসে কিউ ভাগ হয়ে যাবে, এখানে আসে মনে করে কিউ1, এখানে আসে কিউ2 হয়ে যাবে, ওখানে আবার কি হয়ে যাবে, এখানে আবার কি হয়ে যাবে, এখানে আবার কি হয়ে যাবে, বুঝা গেছে? আচ্ছা বলতো এই দুইটা সমান্তরালে আছে না? হ্যাঁ। যদি আমি কোনোভাবে এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারি তাহলে সেটা 6 এর বিভব পার্থক্য হবে, 4 এর বিভব পার্থক্য হবে। বাট ভুলেও এই দুইটা বিভব পার্থক্য তুমি 20 বলে দিও না, কারণ এখানে আরেকটা রোধ আছে, সাবধান করে দিলাম। এই রোধ এটা ওই দিন ক্লাসে ভুল করে দিয়েছিল, ঠিক আছে? এই রোধ না থাকলে তুমি বলতে পারো যে ভাই এটা 20, তো এই দুটো কি 20 করে হবে, কিন্তু রোধ আছে না, তাহলে এখানে অলরেডি বিভব একটা পতন হবে, তাহলে তুমি 20 আর 20 বলতে পারবা। 10 করবো, জানি না, বের করতে হবে। আমি যেন মান সুন্দর দিছি, ঠিক আছে, বলে সুন্দর নাও থাকতে পারে। এই জন্য আমরা এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করবো। আর এই দুই প্রান্ত মানে খেয়াল করে দেখো, এই দুই প্রান্ত মানে কি তুল্য, এটা না? হ্যাঁ, এই দুই প্রান্ত বুঝা গেছে? তারপরে এই তুল্যকে আমি 10 পাইছি, আর এই 10 মানে কি তুল্য, 6 আর 4 এর তুল্য। এই দুই প্রান্তের বিভব পার্থক্য যা হবে ওই বিভব পার্থক্য 6 এর থাকবে, 4 এর থাকবে, বুঝা গেছে? আচ্ছা, আর এর তো বিভব পার্থক্য বড় বের করে নিব, বা এটা বিয়োগ করলে চলে আসে, বিয়োগ পতন হয় না, সবগুলো বিয়োগ যোগ করলে 20,000 পাবে, সেখান থেকে বের করতে হবে। আচ্ছা 10 এবার আমার চেষ্টা করি, 1 নম্বরে করলাম, 2 নম্বর আমার এখান থেকে শুরু হইলো, ধরো 2 করো, ঠিক আছে? আচ্ছা 1 নম্বরটা মুছে শুধু অ্যান্সারটা লিখে দিই, অ্যান্সারটা তো 5 আসছে না, এইটা একটু মুছে দিই, উপরে অংশটা লাগবে। কি এটা কি 4 মার্ক করে আছে? হ্যাঁ, যেগুলা কোশ্চেন এত ছোট ছোট ম্যাথে 4 মার্ক, 4 এটা 3 বাকি হলো 4, মাশাআল্লাহ। এই তো ফিজিক্স নেই। এবার 2 নাম্বার দেখো, প্রতিটি ধারকের চার্জ না, তাকে তুমি বর্তনীর মূল ধারকের চার্জ বের করো যে এই চার্জটা কত। তো মূল বিভব পার্থক্য 20 ভোল্ট না, মূল ধারক কিন্তু বের করছো, ওটা কত আসছিল? এটা আসছিল 5 ফ্যারাড, আর এটা আমাকে ব্যাটারি অন করে আছে, বুঝতে পারছো? ব্যাটারি কত আছে? ব্যাটারি হচ্ছে 20 ভোল্টের, আর এই সবগুলো তুল্য ধারক কত? 5 মাইক্রো না, আচ্ছা তাহলে আমরা কি জানি, সি সমান কি জানি বলতো? কিউ ভাগ ভি জানি। তাহলে যদি আমি কিউ বের করি তাহলে কিউ সমান কি লেখা যাবে? সিভি লেখা যাবে। সি কত এখানে? সি হচ্ছে 5, ভি কত? 20, এটা হচ্ছে 100 কুলম চার্জ। তার মানে এই বর্তনী থেকে 100 কুলম চার্জ বের হচ্ছে, এখান থেকে 100 কুলম চার্জ বের হওয়া মানে এখান থেকে 100 কুলম চার্জ বের হওয়া। এখন এখানে ভাগ হবে, ঠিক আছে? আচ্ছা এবার একটা প্রশ্ন রাফিংয়ে করি, ঠিক আছে? বলো তো এই 10 এর মধ্যে দিয়ে কতটুকু চার্জ যাচ্ছে? 10 এর মধ্যে দিয়ে 100ই যাবে, 100 কুলম। কারণ দেখো আমি তো এটাকে এইটা তুল্য করে ফেলছি, তুল্য তো 10 করে ফেলছি। এখন এই 10 কেমন করে আছে? শ্রেণীতে, আর শ্রেণীতে চার্জ কি থাকে? সমান। এইটা মনে রাখবা, এই যে আমি কিন্তু এইটাকে এখানে অ্যাড করছি না, এটা কি শ্রেণীতে আছে না? তো মনে করো এখান থেকে চার্জ গেল, এখানে আসলো, কারণ এইটা কি শ্রেণী না, এই তুল্য হচ্ছে 10, এই 10 শ্রেণীতে আছে, চার্জ কি থাকবে? সেম থাকবে। কত কিউ পরিমাণ? এখানে চার্জ হবে কিউ পরিমাণ, এখানে চার্জ হবে কিউ পরিমাণ। কিউ এর মান কত? 100 কুলম। এখন আমি এর তুল্য ধারক জানি না, এই যে এতটুকু তুল্য ধারক জানি, চার্জ জানি, তাহলে এই দুই প্রান্তে কি বিভব চলে আসবে। আর এই দুই প্রান্তের বিভব মানে আসলে এই দুই প্রান্তের বিভব, আর এই 6 আর 4 এর কি বিভব সেম থাকবে, এই মান সমান হবে। ওই 9টা কনসেপ্ট করাচ্ছি। এবার তাহলে আমরা জানি, ঠিক আছে? আমরা যদি না লিখি, এখন লিখি, এখন এই দুই প্রান্তের জন্য, ঠিক আছে? তুমি নাম দিয়ে পড়ে এ বি অংশ, সি ডি অংশ নাম দিয়ে দিবা। এই দুই প্রান্তের জন্য আমরা লিখতে পারি আবার সেম, ভি বের করবো না, আগে লেখো যে সি সমান কিউ ভাগ ভি। ভি সমান কি লেখা যাবে? কিউ ভাগ সি। কিউ কত? কিউ হচ্ছে 100, এখানে কি কত? সেম, শ্রেণী 100। আর সি কত বলো তো? সি হচ্ছে 10। বিভব পার্থক্য কত হইল? 10 ভোল্ট। এখন এই দুই, এখানে আমি মান সুন্দর দিছি, ঠিক আছে? এই দুই প্রান্ত 10 ভোল্ট না, এটা 10 ভোল্ট মানে কি? এই দুই প্রান্ত হচ্ছে 10 ভোল্ট। তাহলে 6 এর দুই প্রান্তে কত করে? 10 ভোল্ট, 4 ও 10 ভোল্ট, ঠিক আছে? লিখতে পারো যে ধরো নাম দিলাম, এটাকে মনে করো কিছু নাম দিলাম, V1 নাম দিই, V2 নাম দিই, V3 নাম দিই, ঠিক আছে? তাহলে বলতো V1 কত আসবে? V1 হবে 10 ভোল্ট সমান V2 সমান V2, কারণ বিভব পার্থক্য কি থাকবে? সমান। এই দুইটা সমান্তরাল আছে, V3 তো ভিন্ন আসবে, ভিন্ন আসবে। আচ্ছা এতটুকু বোঝা গেছে?
তাহলে আমরা এই দুটো বিভব পার্থক্য বের করে ফেললাম 10 করে। এখন আমি যদি তুল্যের ক্ষেত্রে চার্জ জানতাম, 6 তো আমি চার্জ জানি না, কিন্তু 6 এর সি জানি, ভি জানি, চার্জ বের করতে পারবো। এবার বের কর পাশে রাখো 6 ওহম, ঠিক আছে, 6 ওহম না 6 ফ্যারাড, ঠিক আছে, এর জন্য এর চার্জের জন্য কিউ সমান ধারকের জন্য, রোধের জন্য না। হ্যাঁ, তো ছোট অন্য অধ্যায়। তাহলে 6 ফ্যারাডের জন্য কিউ সমান কি লিখতে পারি? সিবি লিখতে পারি। আর 6 ফ্যারাডের সি কত বলো তো? 6 ফ্যারাডের জন্য 6 ধারকের মান সি না, হ্যাঁ এটা 6 ভোল্ট কত? ভোল্ট হচ্ছে 10। ও আচ্ছা, বের করছি আমরা, এই যে 4 আর 4 10 করে বের করছি, হচ্ছে 10। তো কত হইলো? 60। এখন কি বলো? কুলম। এখন যদি এখানে 60 কুলম যাবে, এটা এখানে 40 কুলম যাবে, বুঝতে পারতেছ? হ্যাঁ, এখানে 60 কুলম গেলে এখানে 40 কুলম যাবে, কম আছে। তাও দেখো বের করি, মনের শান্তি জন্য, ঠিক আছে। এবার মনে করো 4 ফ্যারাড এর কিউ সমান কি? সিভি। 4 ফ্যারাডের সি কত? ধারক 4, ভি কত? সেম ছিল, কত আসলো? 40 কুলম। দুইটা যোগ করলে 100। হ্যাঁ, আমি জানতাম এখান থেকে 100 বেরিয়েছে না, এখানে 60 দিন আগে এখান থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর তো সব ইতিহাস বের হয়ে গেল। এবার এর চার্জের মান বলা তো কথা সেম সেন্টি আছে না, এখানে যদি কিউ যায়, এখানে কিউ যাবে, কিউ তো আগে বের করছি, মেইনটা সেটা হচ্ছে 100 কুলম, এখানে 100 কুলম, আর খুবই কম আছে, এখানে 100 আসলো, ভাগ হইলো আবার 100ই হবে। হ্যাঁ, এবার লিখতে পারো যতএব 10 ফ্যারাড এর কিউ সেটা কত? 100 কুলম। তাহলে কুলম জানি, চার্জ জানি, এর আমি কি জানি? সি জানি, ভি বের করা যাবে না? ভি বের করা যাবে। অতএব লেখো যে 10 ফ্যারাড এর ভি লিখলাম সিম্পলি, ভি মানে বিভব পার্থক্য। ভি সমান কি লেখা আছে? ভি সমান লেখা আছে কিউ ভাগ সি, এটা হচ্ছে কিউ ভাগ সি। কিউ কত? 100, সি কত? 10, এটা কত? 10 ভোল্ট। তাহলে এর দুই প্রান্তে বিভব পার্থক্য 10 ভোল্ট। এর কত আসলো? এর 10 ভোল্ট করেই আসলো, চার্জের মান কি ভিন্ন আসলো। এর চার্জ কত? 100, আর এখানে 100 দুই ভাগে ভাগ হয়ে গেছে, 60 40। বোঝা গেছে? সম্পূর্ণ ইতিহাস বের করে ফেললাম সবার। কি বের করে ফেললাম? সবার চার্জ বের করে ফেললাম, সবার ভি বের করে ফেললাম। পদ্ধতি কি ছিল? 9 10 এর পদ্ধতি ছিল। বোঝা গেছে? এবার 3 নাম্বার। এবার এটা কখনো কিছুই করতে হবে না, সঞ্চিত হতে সূত্র কি বলতো? হাফ সিবি স্কয়ার। এখানে হাফ সিবি স্কয়ার, হাফ সিবি স্কয়ার, হাফ সিবি স্কয়ার ফেলা, আর সবগুলো সিবি বের করছি, সবগুলোতে বের করতে হবে। হ্যাঁ, এটা কি দেখ, সবগুলো বের করতে হবে। প্রতিটি ধারকের সঞ্চয় শক্তি ও তুল্য, মানে কি? তুল্যটা তুল্য করে বের করতে হবে, ঠিক আছে। তোমাকে একটা সামান্য হোমওয়ার্ক দিলাম, এখানে করার দরকার নেই। তুমি প্রতিটি ধারকের সঞ্চয় শক্তি বের করবা সূত্র দিয়ে, হ্যাঁ, হাফ সিবি স্কয়ার, তারপর তুল্য বের করবা। শক্তির ফর্মুলা এখানে লিখে দিচ্ছি আমি, 3 নাম্বার ম্যাথ, ঠিক আছে। শক্তির ফর্মুলা ইউ সমান কত? হাফ সি বি স্কয়ার। এখানে ইউজ করলে সি কত? 6, ভি কত? 10। এখানে সি কত? 4, ভি কত? 10। সি কত? 10, ভি কত? 10। সবগুলো বের করে যোগ করবা, যোগ করে দেখবা ওই তুল্য ধারকের সাথে সাথে সমান হচ্ছে। তুল্য ধারক বলতে ওই যে 20, ওই যে ওইটা, এই সবগুলো তুল্য ধারক কত? 5 না? 5 এর ওখানে হাফ সিবিএস করবা, দেখবা সবগুলো হাফ সিবিএস সমান, ওই মানটা আসবে একই। আর খুবই কম আছে, শক্তি সংখ্যাজনে চলবে না। এখানে 3 যে শক্তি ব্যয় হচ্ছে ওটা তো তুল্য ধারক, একবারে শক্তি ব্যয় করবে। এখানে কোনো ইয়া নাই, মানে লস হয় না, কোনো লস আমরা কনসিডার করতে, ঠিক আছে। তার মানে প্রতি ধারকের শক্তি বের করবা, সেটা দেখবা যোগ করে দেখবা কার সমান হবে? তুল্য ধারকের শক্তি সমান হবে। বুঝা গেছে? এটা হোমওয়ার্ক দিয়ে আমি করে নিই। এবার দেখো এই লাস্ট কোশ্চেন, ধারকগুলো কিভাবে সাজাইলে আমার শক্তি সর্বোচ্চ পাওয়া যাবে? সব মিশাবে। রেকর্ডিং এখানে করলেই ভালো হয়, সব ক্লাস এখানেই করি। কোচিং এ যাওয়ার কি দরকার? তুমি ওভার টাইম নিয়ে সমস্যা নেই, রবি মঙ্গল বিকেল সকালে চলে আসো। আমার তো সমস্যা নেই, ঠিক আছে, এটা বললাম। আমারও সমস্যা নেই, এদের তো তখন দুজন তোমাদের মহারাজ কাছে আসেও না, টাইমেও। ধারকগুলো কিভাবে সাজাইলে শক্তি সর্বোচ্চ হবে? তোমার শক্তির ফর্মুলা একটু দেখো। 4 নম্বর কোশ্চেন, ঠিক আছে। আমরা জানি ইউ সমান হাফ সি ভি স্কয়ার, বোঝা গেছে? এখন দেখো তোমার টার্গেট হচ্ছে তুমি যদি ভি তো মনে করো কনস্ট্যান্ট, তুমি যখন তুল্য ধারকের বের করবা তো ভি একটাই থাকবে না, যখন এই 3টা তুল্য করবা ভি তো একটাই থাকবে, কিন্তু এই 3টা তুল্য করলে সি এর মান কিন্তু কম বেশি হইতে পারে। তুমি শ্রেণীতে দিলে সি এর মান একরকম হবে, সমান্তরাল দিলে সি এর মান একরকম হবে, বাট ভি কি থাকবে? সেম থাকবে না, ব্যাটারি তো সেম থাকতেছে।
তার মানে যদি আমি সিটা বাড়াইতে পারি, যদি আমি সি কে বাড়াইতে পারি, সি কে সর্বোচ্চ করতে পারি, তাহলে কি শক্তি সর্বোচ্চ হবে? এখন বলো তো ধারকে সি সবচেয়ে বেশি কখন হয়? তিনটাকে সমান্তরাল করলে নাকি শ্রেণী করলে? শ্রেণী সমান্তরাল কেমন করে? সমান্তরাল ও আচ্ছা হ্যাঁ সমান্তরাল করলে তো এখানে তো উল্টা উল্টা, ঠিক আছে। তার মানে দেখো আমি করবো এখন এইটা মনে করো ব্যাটারি, ঠিক আছে, লাগাবো হচ্ছে মনে করো তিনটাকে একসাথে লাগাই, এই যে একটা দুইটা তিনটা, হ্যাঁ এইভাবে সাজাবো, বুঝা গেছে? হ্যাঁ এই যে এটা মনে করো কত ছিল? 6 ফ্যারাড, 4 ফ্যারাড হচ্ছে 4 ফ্যারাড, এটা হচ্ছে 10 ফ্যারাড। এখন যে তুমি সি পাবা সেটা সর্বোচ্চ হবে, কারণ তিনটা যোগ হয়ে যাচ্ছে। আর অন্য কোনো বিন্যাসে সিটা সর্বোচ্চ হবে না। আর স্যার যদি কোনো একটা মান দেয় যে শক্তি আমি এত চাচ্ছি, তখন কি করবা? সি এর মান ধরে দেখবা যে কি হবে, সাইলে সি এর পাওয়া যাচ্ছে, নামটা ছিল। তবে সবগুলোকে ধরে ধরে তো হ্যাঁ, তখন তোমাকে অনেক ধরে ধরে করতে হবে। হ্যাঁ যদি বল যে আমি ইউ এর মান এত চাচ্ছি, তাহলে সি কত করতে হবে, তাহলে কেমন সাজাতে হবে? তখন ইউ এর মান বসায়, ভি এর মান বসায়, সি বের করবা। আর তখন দেখবো যে কিভাবে সাজাইলে সিটা এমন আসে। সাধারণত এই প্রশ্ন বোর্ডে আসলে করেনি, তো গুড নিউজ। আলহামদুলিল্লাহ। বোর্ডে কি করছে? বোর্ডে করছে হচ্ছে যে কিভাবে সাজাইলে শক্তি সর্বোচ্চ হবে। তো ভাই তিনটা সমান্তরাল লাগাই দিব, আর তখন সি কত? সিম্পল যোগ হয়ে যাবে, সবগুলা যোগ। 6 প্লাস 4 প্লাস 10 কত হইল? 20 ফ্যারাড হয়ে গেল, ঠিক আছে? তাহলে তিনটাকে সমান্তরাল লাগাইলে সি সর্বোচ্চ হয়, আর সি সর্বোচ্চ হইলে আমার শক্তি সর্বোচ্চ হয়। বুঝা গেল? শুধু এতটুকু বুঝলাম। আগের এই সার্কিটের কনসেপ্ট এখানেই শেষ। আরো কিছু কনসেপ্ট আসছে বললাম না, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড মেবি 19 আর 17, আই থিঙ্ক 19, আর রাজশাহী বোর্ড 2015। ওই দুইটা ম্যাথ করার জন্য তোমাকে আরো কিছু কনসেপ্ট জানতে হবে, যেটা আপনি জানাবেন না জানো বর্তমানে। ঠিক আছে, আজকে করবো না নেক্সট দিন করবো, এটা বলো। আপনি বলেন কতক্ষণ লাগবে? সময় লাগবে একটা ক্লাস নেবে, তাহলে নেক্সট দিন করি। আজকে কতক্ষণ নিচ্ছে? আধা ঘন্টা পার 32 মিনিট। আচ্ছা, তা আজকে এখানে শেষ করে একটা ভিডিওতে করাই দিব, ঠিক আছে? তোমার যেগুলো প্রবলেম আছে বের করে করাই দিব। ভিডিও তো শেষ, ক্লাস তো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, গুড বাই। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড কমেন্ট। কোশ্চেন থাকলে কমেন্টে।